ওভাবে দরজা ধাক্কাস না তুর্য, কোনো লাভ হবে না। ওর ঘুম খুব গভীর। আমার কাছে এক্সট্রা কি আছে, ওয়েট করে এনে দিচ্ছি। বলে মাহির নিজের রুমে গেল চাবি আনতে। এক্সট্রা কি দিয়ে দরজা খুলে রুমে প্রবেশ করলো তুর্য। অতপর আগের ন্যায় আবারও তার লক করে দিয়ে রুমের চারদিকে দেখতে লাগলো। এর আগে সে কয়েকবার মাত্র এসেছে এ বাড়িতে, তবে মীরা রুমে কখনো আসা হয়নি। না, রুমটা অগোছালো নয়, বেশ পরিপাটি, কিন্তু তার রুমের তুলনায় বেশ ছোট। রুমে খুব একটা বেশি জিনিসপত্র নেই। একটা মাঝারি সাইজের বেড, টেবিল চেয়ার, টেবিলের উপরে একাধিক খাতাপত্র সাজানো, তার পাশেই রয়েছে একটা ছোট বুকশেলফ। সেখানে থরে থরে সাজানো বিভিন্ন ধরনের গল্পের বই। দেখে বোঝা যাচ্ছে মেয়েটা খুব বেশি বই পড়ুয়া। তুজন নজর ঘোরালে দেখতে পায় বেডের অন্য পাশে একটা কাবার্ড। সর্বশেষ যেটার উপর নজর পড়ে তার হলো ড্রেসিং টেবিল। সেখানে সাজানো মেয়েটার নানা রকম কসমেটিক্স, আর তার সামনে রাখা একটি ছোট্ট টুল। এ বাড়িতে প্রত্যেকটা রুমের তুলনায় ছোট রুম এটাই। হয়তো মেয়েটার পছন্দের রুম এটা, তবে তুজোরও বেশ লাগছে ছিমছাম রুমটা। বিছানার একপাশে গুটিসুটি মেরে বেঘরে ঘুমোচ্ছে মীরা। তার পরনে প্লাজো ও টি শার্ট, তবে সেগুলো একটাও ঠিক জায়গায় নেই। প্লাজোর একটা পা উঠে পড়েছে হাঁটুর উপরে, আর টি শার্টটা অধিক ঢিলেঢালা হওয়ার কারণে উঠে গেছে গলার অনেকটা উপরে, যার ফলস্বরূপ তার মেদহীন ফর্সা পেটটা দৃশ্যমান। সেদিকে নজর দিতে মৃদু কেঁপে উঠল তুর্য। একসঙ্গে ৩-৪টে ঢোক গেলে অতপর বড় বড় পা ফেলে মীরার একদম কাছে গিয়ে সব কিছু টেনে টুনে আগের ন্যায় ঠিক করে দেয়। চলে আসতে নিলে পা জোড়া থমকে যায়। ধক করে ওঠে তার হৃৎপিণ্ড মীরার ঘুমন্ত মুখ বিহ্বল দেখে। আঁখি জোড়া ফোলা, দুগালে রয়েছে জলস্রোতের একাধিক ধারা। তুর্যের বুঝতে বাকি থাকে না কয়েক ঘন্টা আগে এখানে হাজারো তরঙ্গেরা একসাথে ভিড় করেছিল। একটা দীর্ঘশ্বাস ফেলে তুর্য, অতপর সন্তর্পণে তার দু হাত দিয়ে মেয়েটার মুখ বিবর আঁচলে ভরে নিয়ে বলে সরি। অতপর সযত্নে দুটি গাল মুছে দিয়ে মীরার পায়ের কাছে থাকা কম্বলটা বিছিয়ে দেয় মেয়েটার শরীরে। এখন আর ঠান্ডা নেই বললেই চলে, কোনো রকম কম্বল ছাড়াই থাকা যায়। তবুও তুর্যর মনে হলো মেয়েটা ঠান্ডা লাগছে। তুর্যর মনে হতে লাগলো নিজেকে কেমন রিল্যাক্স লাগছে। অনায়াসে সে পারফেক্টভাবে শ্বাস নিতে পারছে। বুকের ভেতরে হওয়া নাম না জানা ব্যথাটা কমে গেছে। হার্ট স্পেশালিস্ট ডক্টর তুর্য চৌধুরীর কাছে এ ব্যথা একদমই অজানা। উঠে দাঁড়ালো তুর্য। এখন সে একটা শান্তির ঘুম দেবে, নতুবা মাথার মধ্যে ঝিমঝিম করা অস্বস্তি ভাবটা কাটবে না। কিন্তু কি করে কি, রুমে তো কোনো সোফাই নেই। আচমকা চোখ কপালে উঠে যায় তুর্যর। ফার্দা, আমি ঘুমাবো কোথায়? হঠাৎ তার মনে পড়ে গেল মীরাকে বলা তারই কথা। আমি কারোর সাথে বেড শেয়ার করতে পারি না। এই ঘরের কোনো এক জায়গায় থাকবে সেটা তোমার ব্যাপার, আমার বেডের কাছে না দেখলেই হলো। আর চোখে মীরাকে একবার দেখে নিল তুর্য। অতবার গায়ে জড়ানো টি শার্টটা খুলে খাটের অন্য পাশে মীরা থেকে বেশ দূরত্ব বজায় রেখে শুয়ে পড়ল। আবেগে আখিজোড়া বন্ধ হয়ে গেল তুর্যর। টাওয়ালে সে মাতাল করা গন্ধটা তার নাকের চারপাশে ঘুরঘুর করছে বারংবার। বালিশে মুখ ডুবিয়ে দিল সে। অতপর কয়েকটা বড় বড় শ্বাস টেনে ঘুমের দেশে পাড়ি দিল। ফ্ল্যাশব্যাক এন্ড। সকাল সকাল শান্তি চৌধুরী ছোট ছেলের রুমের সামনে এসে দেখেন দরজা হা হয়ে খোলা। ভেতরে গিয়ে দেখেন ছেলে রুমে নেই। তিনি ভাবলেন ছেলে হয়তো ওয়াশরুমে আছে, তাহলে একটু বসাই যাক। কিন্তু যেই ভাবা সেই কাজ। ওভাবে বসে 15 মিনিট পার হয়ে গেল, তবে ছেলের টিকে পর্যন্ত দেখা যাচ্ছে না। অধৈর্য হয়ে তিনি হাঁক ছাড়লেন, তুর্য বেটা, তুমি কি ওয়াশরুমে? না, কোনো রকম সারা শব্দ নেই। তাই তিনি বাধ্য হয়ে সেখান থেকে চলে এলেন। বুশরা, বুশরা, কিছু হয়েছে মম? সকাল সকাল এইভাবে ডাকছো যে? তোমার ছোট ভাইয়া কি গত রাতে বাড়ি ফেরেনি? কেন বলো তো? রুমে দেখলাম নেই। কোথায় গেল এই সাত সকালে? থাকলে তো দেখবে। সে তার শালা উপস সম্বন্ধী বাড়ি আছে এখন। আমাকে এইমাত্র ফোনে জানালো বিয়ের পর প্রথমবার শ্বশুর বাড়ি গেল, তাও কিনা খালি হাতে। শেষের কথাগুলো বেশ আফসোসের সুরে বলল তুহিন। তোর যে মীরাদের বাড়ি আছে শুনে ভেতরটা ছাড়কার হয়ে যাচ্ছে শান্তি চৌধুরীর। তিনি ছেলেকে কিভাবে বোঝাবেন ওই বোবা মেয়ে তার যোগ্য নয়? চৌধুরী ভিলায় সে একদম বেমানান। তিনি ভেবেছিলেন মীরের সাথে যাওয়ার ব্যাপারটা কাজে লাগাবেন, কিন্তু না, ছেলে তো তার বউ ছাড়া একটা মুহূর্তও কাটাতে পারছে না। রাগে গজগজ করতে করতে তিনি নিজের রুমের দিকে হাঁটা ধরলেন। বাদ ছাদল বুশরা। আরে মম, তুমি ওদিকে কোথায় যাচ্ছ? খাবে না? এ কি ভাইয়া, আপনি তো দেখছি কিছুই খাচ্ছেন না। বলে মিলি তুর্যর পেটে আবারও খাবারে ভরিয়ে দেয়। আর তা তৃপ্তির সঙ্গে চেয়ে দেখছেন আহাদ সাহেব। বোনের অনুপস্থিতিতে ওনার ছোট্ট মিলি সব কিছু সামলে নিচ্ছে ভেবে হাসি ফুটে ওঠে মুখে।
আজ আহাদ সাহেবের একমাত্র বোনের কথা খুব মনে পড়েছে। ওনার বোনটা যদি বেঁচে থাকতেন তাহলে হয়তো সব কিছু অন্য রকম হতো। মিলির জায়গায় ওনার বোন থাকতেন আর একমাত্র জামাইকে নিজ হাতে সযত্নে খাওয়াতেন। গোপনে একটা দীর্ঘশ্বাস ফেললেন আহাদ সাহেব। তুর্য, ঘাড়ে কিভাবে ব্যথা পেলি? কি অবস্থা? দেখি দেখি। মাহির তড়িঘড়ি করে দেখতে গেলে তুর্যর কথা অপ্রস্তুত হয়ে যক্ষা রোগীর ন্যায় কাঁচতে থাকে। মানুষরূপী মেনি বিড়ালে কামড় দিয়েছে, সমস্যা নেই, সেরে যাবে। আর চোখে মীরাকে একবার দেখে নিয়ে উত্তর দেয় তুর্য। তুর্যের এহেন কথায় আহাদ সাহেব অপ্রস্তুত হয়ে যান, তবে সেটা প্রকাশ করলেন না। তিনি নিজের মতো করে খেতে থাকলেন। আর মিলি তো পারে না টেবিলের নিচে গিয়ে বসে। এদিকে মীরা নিজের কাণ্ডের কথা মনে করে, নজর এদিক সেদিক করতে থাকে। সে লজ্জার সাথে সাথে ভীষণ অনুতপ্ত। কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর তুর্য মীরার উদ্দেশ্যে বলে, বিকেলে তৈরি থাকবে, হসপিটাল থেকে এখানে এসে তোমাকে নিয়ে একসাথে বাড়ি ফিরবো। নিমিষে মীরার লজ্জা রাঙা মুখটা অন্ধকারে ঢেকে যায়। সেইভাবে ছলছলে নয়নে ভাইয়ার দিকে তাকায়। মাহি বুঝতে পারে তার কলিজার টুকরোটা আজ যেতে চাইছে না, তাই সে তুর্যকে উদ্দেশ্য করে বলে, তুর্য, ও থাক না দুদিন, দুদিন পরে আমি কি দিয়ে আসবো। তার কোনো দরকার নেই, আমার বউকে আমি নিয়ে যেতে পারবো। মাহির বুঝতে পারে বন্ধু তার ওপর রেগে আছে, তাই আর কথা বাড়ালো না। সবাই নিজের মতো করে খাচ্ছে, কারো মুখে কোনো কথা নেই। নীরবতা ভাঙলো মীরা জোরে গ্লাস রাখা শব্দে। মীরা তার ভাইকে হাতের ইশারায় কি যেন বোঝালো, অতপর উঠে চলে গেল নিজের রুমে। এখানে উপস্থিত সকলে ব্যাপারটা বুঝলেও তুর্য কিছু বুঝলো না। কি বললো ও? আর কিভাবে বুঝলি? দেখ তুর্য, কারো ইশারা বুঝতে গেলে, স্পেশালি যারা কথা বলতে পারে না, তাদের ক্ষেত্রে সর্বপ্রথম সেই মানুষটাকে বুঝতে হবে। হেই হোয়াইট রোজ, তুমি এখানে কি করছো? ওয়েট ওয়েট, তুমি? টিফিনের ঘন্টা বাজতে হই হুল্লোড় শুরু হয়ে গেছে চারিদিকে, তবুও মীরার মধ্যে কোনো রকম হেলদোল দেখা যাচ্ছে না। আগে ক্লাসটা না হওয়ার সুবাদে সে একটা গল্পের বই পড়ছিল, আর এখনও পড়ে যাচ্ছে। তার আশেপাশে কি হচ্ছে সেদিকে কোনো হুঁশ নেই তার। সে এখন গল্পের মধ্যে মুজে আছে। 6 বছর আগে সেও এভাবে বান্ধবীদের সাথে হুল্লোড় করে বেড়াতো, কিন্তু এখন সে নিশ্চুপ। প্রয়োজন ছাড়া নিজের জায়গা ছেড়ে ওঠে না। প্রথম প্রথম সুখাহত কারণে এভাবে থাকলেও পরবর্তীতে তা অভ্যাসে পরিণত হয়েছে। বীরা এখন দ্বাদশ শ্রেণীতে পড়েছে। তার দুই প্রিয় বান্ধবী নাবিলা ও কুলসুম বর্তমানে কলেজের 2য় বর্ষের ছাত্রী। সেও তো তার বান্ধবীদের সাথে এখন কলেজে পড়তো, যদি না সেদিন সেই ভয়ঙ্কর দুর্ঘটনাটা না ঘটতো। তবে সে থেমে নেই, একটু পিছিয়ে গেছে মাত্র। তাতে কি, তার মেধা সেই একই আছে। তখনও তার সবার প্রথমে নাম উঠতো, আর এখনও। মীরার দুই বান্ধবী প্রতিদিন টিফিন টাইমে মীরার ক্লাসরুমে এসে সেই সময়টুকু আড্ডা দিত। মীরা চুপ থাকলেও দুই বান্ধবীর গল্প খুব করে উপভোগ করত, কিন্তু এখন সেটা আর হওয়া সম্ভব নয়। তারা তো সে কবে চলে গেছে তাদের নিজ লক্ষ্যের দিকে, মীরার থেকেও দুধাপ এগিয়ে। আর কোনো দিনও তাদের সাথে আগের মতো আড্ডা দেওয়া হবে না হয়তো। বিকেল 4:10 মীরা স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে তার ভাইয়া। মাহির তাকে স্কুল পৌঁছে দিয়ে বোনকে আদর করে তবে অফিসে গেছে, আর যাওয়ার আগে বলে গেছে সে আজ ড্রাইভারকে আসতে না করে দিয়েছে, তাকে সে নিজে নিতে আসবে। প্রায় 7 মাস পরে দেশে ফিরেছে শুভ। তার মায়ের মতো তার নিজেরও এই দেশটা অতি প্রিয়। আর প্রিয় হবেই না বা কেন, এই দেশেই যে তার বাবা ব্যতীত সকল প্রিয় মানুষগুলোর বাস। আজ সে তার একটা কাছের বন্ধু দেবব্রত ব্যানার্জির সাথে দেখা করতে যাচ্ছে বন্ধুরা কফি শপে। এদেশে আসলেই শুভ এই দেবব্রত ছেলেটার সাথে দেখা করে এবং দুজনে একসঙ্গে অনেকটা সময় কাটায়। তাদের প্রথম সাক্ষাৎও হয় হসপিটালে বুশরার জন্মের সময়। শুভর মাকে ওটিতে ঢোকানোর পর সবাই যখন চিন্তায় অস্থির, শুভ তখন করিডোরের এক কোণে দাঁড়িয়ে মনে মনে মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছিল তার মায়ের সমস্ত কষ্টগুলো যেন দূর হয়ে যায়। সেই উদ্দেশ্যে ছোট্ট শুভ তার মায়ের আর্তনাদ শুনে বুঝেছিল তার মায়ের ভীষণ কষ্ট হচ্ছে। তখন সেই সময় তার সামনে উপস্থিত হয়েছিল গুলুমুলু দেবব্রত। দু হাতে তার দুটো চকলেট, একটা সে খাচ্ছিল আর অপরটা হাতে ধরেছিল। হাতে ধরে চকলেটটা দেবব্রত শুভর দিকে এগিয়ে দিয়ে বলেছিল, তুমি আমার বন্ধু হবে? বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নিয়েছিল সেদিন কার ছোট্ট শুভ। তার মনে হয়েছিল সামনে দাঁড়ানো নির্বোধ ছেলেটাকে একটা ঘুষি মারতে। আবারও ছেলেটা বলতে শুরু করে, আমি দেবব্রত ব্যানার্জি, আমার ভাই হয়েছে, একটু আগে হয়েছে জানো। আমার এখন খুব ভালো লাগছে। দেব বেটা, তুমি এখানে কি করছো? দেখি চলো, বলে টেনে নিয়ে চলে গেল একটা লোক দেবব্রতকে। শুভর মনে হলো লোকটা ছেলেটার বাবা হবে হয়তো, ব্যাস এতটুকুই।
অতঃপর 15 বছর পরে তানহার জন্মের সময় আবারও তাদের এই হসপিটালে দেখা হয়ে যায়। তবে আগের গুলুমুলু দেবব্রত আর নেই, সে এখন হ্যান্ডসাম দেবব্রত। এই হসপিটালের জুনিয়র ডাক্তার হিসেবে জয়েন করেছিল সে সময়। তখন থেকে তাদের বন্ধুত্ব। এক মনে গাড়ি ড্রাইভ করছে শুভ, হঠাৎ তার চোখ যায় রাস্তা থেকে বেশ দূরে একটা স্কুলের গেটের সামনে। আরে, ওটা হোয়াইট রোজ না? নিজের মনকে প্রশ্ন করে শুভ। তাড়াহুড়ো করে তার গাড়িটা যথা জায়গায় পার্ক করে দৌড়ে গেল মীরার কাছে। হেই হোয়াইট রোজ, তুমি এখানে কি করছো? ওয়েট ওয়েট, তুমি এই স্কুলে পড়ো রাইট? দেখে তো তাই মনে হচ্ছে। আর আমিও তো তাই ভেবেছিলাম, ভ্রুজোড়া গোছকে বলে শুভ। কিন্তু বড় ভাইয়া মিথ্যা কেন বললো বলো তো? মীরার অসহ্য লাগছে এই ছেলেটাকে। এই বাদরটার জন্য তুর্য তার গায়ে হাত তুলেছিল। ভাবতেই রাগ লাগছে মীরার, তাই সে মুখ ফিরিয়ে অন্য পাশে তাকায়। এ কি হোয়াইট রোজ, তুমি এত বিরক্ত হচ্ছ কেন আমাকে দেখে? আমি কি তোমার পর? আমি আমি তোমার নিজের লোক। মীরা শুভর দিকে চোখ ছোট ছোট করে তাকালে সে আমতা আমতা করে বলে, না, আই মিন তোমার, তুজোর, তোমাদের সবার নিজেদের লোক। আবারও মীরা অন্যদিকে তাকায়। সে মনে মনে তার ভাইকে বকা দিচ্ছে। এত যে দেরি হচ্ছে সেদিকে তার ভাইয়ের কোনো খেয়ালই নেই। তার উপরে এই অসহ্য লোকটা। প্রচণ্ড বিরক্ত লাগছে তার, যা তার চোখ মুখে ফুটে উঠেছে। ওয়েট্রোজ, শোনো না। আর সহ্য করতে পারল না মীরা, তাই বাধ্য হয়ে সে তার ব্যাগ থেকে ফোনটা বের করে কিছু একটা টাইপ করতে থাকে। অতঃপর হয়ে গেলে তার শুভ সামনে ধরে। আর এর সবটা একটু দূর থেকে দাঁড়িয়ে দেখে তুর্য। শুভর প্রত্যেকটা কথা তার কানে এসে বেজেছে। আর আগে তার মাথা অদৃশ্য আগুনের ন্যায় দাউ দাউ করে জ্বলছে। দ্রুত ওদের কাছে যেতে গিয়ে থেমে যায় সে, মীরা প্রতিক্রিয়া কী হয় তা দেখার জন্য। শুভ অবাক হয় ভ্রুগুলোজোড়া কুঁচকে মীরার দিকে তাকালে। সে তাকে ইশারায় তার সামনে তাক করা ফোনের দিকে তাকাতে বলে। শুভ তার দৃষ্টিজোড়া তার হোয়াইট রোজের দিক থেকে সরিয়ে যেই না ফোনে রাখবে তখনই ফোনটা কেউ একজন টেনে নিল। এহেন কাজটা কে করলো দেখার জন্য শুভ যেই না পাশে তাকালো, অমৃত তুর্যের মুখখানা দেখতে পেল। এদিকে মীরা ঘন ঘন ঢোক গিলছে আর চোখের পাতা পিটপিট করেছে তুর্যকে দেখে। মীরা তুর্যর দিকে তাকানো মাত্র দেখতে পায় লাল লাল চোখে চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে সে। দেখে বোঝা যাচ্ছে লোকটা সেদিনের মতো আজও রেগে গেছে। ভয়ে মীরা আরও জড়সড় হয়ে দাঁড়ালো। তুর্য, তুই তুই না হসপিটালে ছিলি? এখানে কি করছিস? ছিলাম তো। আর এখানে কি করছি মানে? আমার বউ এখানে একা একা দাঁড়িয়ে থাকবে, আমি কাজে ডুবে থাকবো, আর তৃতীয় কোনো ব্যক্তি এসে সেই সুযোগটা নিক, সেটা কি ঠিক তুই বল? আমি হাজব্যান্ড হই ওর, সো একটা দায়িত্ব তো আছেই আমার। তুই কি বলিস? শেষের কথাগুলো মীরার কোমর জড়িয়ে ধরে নিজের কাছে টেনে এনে বলে তুর্য। বাই দ্য ওয়ে শুভ, আমার মনে হচ্ছে তুই কোথাও যাবি, তো যা, আমরা আসছি। তুর্য মীরাকে নিয়ে চলে আসে সেখান থেকে। আর একটা হাত এখনো মীরার কোমরে, আর অপর হাতটা মীরার ফোন ধরা। গাড়ির দরজা খুলে মীরাকে বসিয়ে দিয়ে সে নিচের ড্রাইভ সিটে বসে পড়ে। অতঃপর মীরা শুভকে কী দেখাচ্ছিল সেটা দেখার জন্য সেই ফোনের পাওয়ার বাটনে চাপ দেয়। কোনো রকম পাসওয়ার্ড তাতে নেই। আর চোখে মীরাকে একবার দেখে নিল সে। মীরা জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছে। যে কেউ এই মেয়েটাকে দেখলে বলবে সে এখন ইহজগতে নেই। ফোনের লকটা খোলা মাত্র সে দেখতে পায় সেখানে লেখা আছে, দেখুন, আপনি আমার এই ধরনের নামে ডাকবেন না, আর আমার ভীষণ বিরক্ত লাগছে এতে। আর আমি বুশরার ছোট ভাইয়ের বিবাহিত স্ত্রী, সম্পর্কে আপনার থেকে বড়, সো আমাকে যদি ভাবি ডাকেন তাহলে আমি খুশি হব। লেখাটা পুরো অবাকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে তুর্য। মীরা যে শুভকে এসব লিখে দেখাবে তা সে কল্পনাও ভাবতে পারেনি। 1 সপ্তাহ বলে আজ 3 সপ্তাহ হয়ে গেল। তবে তুর্য মীরার যে রিসেপশন পার্টিটা রাখবেন বলে মনে করেছিলেন জাহিদ চৌধুরী, সেটা এখনও হয়ে ওঠেনি। তাদের বিজনেসে কিছু সমস্যা দেখা দেওয়ার ফলে। সমস্যাটা বেশ জটিল হওয়ার কারণে জাহিদ চৌধুরী ও ওনার বড় ছেলে খুবই ব্যস্ত ছিলেন। তার সাথে শুভ কম ব্যস্ত ছিল না। মামার ব্যবসায় সমস্যা দেখা দিয়েছে, আর সে এখানে উপস্থিত থাকা সত্ত্বেও কীভাবে হাত পা গুটিয়ে বসে থাকতে পারে? শত ব্যস্ততার মতো থেকেও শুভ তার হোয়াইট রোজের সাথে বন্ধুত্ব করার আপ্রাণ চেষ্টা চালিয়েছে। তবে সে ব্যর্থ। তার ধারণা হোয়াইট রোজ তাকে খারাপ ছেলে ভাবে, নতুবা কেন তার সাথে কথা বলে না। নিজে থেকে কথা বলতেও যায় শুভ, তবু মেয়েটা তার কথার উত্তর দেয় না। তবে সিরিয়াস কোনো প্রশ্ন করলে মাথা নেড়ে উত্তর দেয় হ্যাঁ কিংবা না। এতে নারাজ শুভ। কাউকে বলতেও পারে না হোয়াইট রোজের বিয়ে সম্পর্কে। সে নিজে থেকে বুঝে নিয়েছে তার হোয়াইট রোজ তুর্যের বাধ্য বউ, তাই তো তার সামনে মুখ দিয়ে কোনো উচ্চারণ করে না। আজ সকাল সকাল জাহিদ চৌধুরী ব্রেকফাস্ট টেবিলে সবার উদ্দেশ্যে জানিয়ে দিয়েছেন 2 সপ্তাহ আগে যে রিসেপশন পার্টিটা হওয়ার কথা ছিল সেটা কাল হবে। সবাইকে কার্ড দেওয়া শেষ। আর এও জানান মীরাদের বাড়ি তিনি নিজে গিয়ে কার্ড দিয়ে এসেছেন। তুহিন, শুভ ব্যতীত তুর্যসহ সকলে অবাক হয়ে গেছে।
তাদের কারোর মনে ছিল না এ ব্যাপারে। তুর্য আর চোখে তার পাশে দাঁড়ানো মীরাকে দেখে নেয়, কিন্তু তাদেরকে দেখে বোঝার উপায় নেই সে আনন্দিত নাকি বিরক্ত। দ্বিতীয়বার মীরা এ বাড়িতে এসে থেকে তুর্যকে এড়িয়ে চলছে। আগেও যে তার সাথে সেভাবে খাতির ছিল তা কিন্তু নয়, তবু তুর্যের কেন জানি মনে হচ্ছে মেয়েটা তাকে এড়িয়ে চলছে। কোনো কিছুর জন্য বকলো মেয়েটা আর কাঁদে না, কেবল মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সরে পড়ে সামন থেকে। এতে তুর্য ভীষণ বিরক্ত। এদিন তুর্যের কোনো কিছুতে সহজে মন বসতে চাইছে না, কেমন যেন দম বন্ধ হয়ে আসতে চাইছে সারাক্ষণ। অস্থিরতায় ভুগছে সে। আচ্ছা, তার কি কোনো কঠিন অসুখ হলো? তবে এত বড় ডাক্তার হয়ে ধরতে পারছে না কেন সে? মনে প্রশ্ন মনে থেকে যায় তুর্য। আবারও শোনা যায় জাহিদ চৌধুরী কণ্ঠনীলের আওয়াজ। তাহলে ব্রেকফাস্ট ছেড়ে এক্ষুনি তোমরা শপিংয়ে চলে যাও, কেনাকাটা করতে তো সময় লাগবে, আর তুমিও যাবে সবার সাথে। শেষের কথাটা তিনি তুর্যের উদ্দেশ্যে বললেন। নো ড্যাড, আমার একটা ইম্পর্ট্যান্ট মিটিং আছে, সেখানে যাওয়া লাগবে, বলে তুর্য। মীরা শপিংয়ে যাবে বলে তৈরি হয়ে এসেছে নিজেদের রুমের এক কোণে রাখা তার ট্রলি ব্যাগ থেকে জামা বের করতে গেলে সে বেকুব বনে যায়। তার ব্যাগে জামা কাপড় ছাড়াও আরও নানা প্রয়োজনীয় জিনিস ছিল, সেগুলোর একটাও ব্যাগে নেই। তার মাথা পুরো ফাঁকা ফাঁকা লাগছে। সে মনে করার চেষ্টা করছে সেগুলো সে কোথায় রেখেছে, কিন্তু না, সে তো এখানে রেখেছিল, তার স্পষ্ট মনে আছে। অস্থির হয়ে মীরা রুমের এই কোণা থেকে ও কোণা দেখছে বারংবার। কি সমস্যা? এভাবে ছোটাছুটির মানে কি? তুর্যের প্রশ্ন করা মাত্র তার সামনে ছুটে আসে মীরা, অথবা তুর্যের দিকে কিছুক্ষণ তাকিয়ে ঠোঁট ভেলটে ভ্যা করে কেঁদে দেয়। আচমকা মীরাকে এভাবে কান্না করতে দেখে অস্থির হয়ে পড়ে তুর্য। মীরা, এই মেয়ে, এই কি হয়েছে? আমাকে বলো। কেউ কিছু বলেছে? কে বলেছে বলো? কোথায় সমস্যা হচ্ছে আমাকে বলো, আমি সব ঠিক করে দিচ্ছি। কি হলো, কিছু বলছো না কেন? মীরা কিছু বলছে না দেখে তুর্য তাকে টেনে সোফায় বসায়। টেবিলের উপর থেকে তার মাঝারি সাইজের বোতলটা নিয়ে সেও মীরার পাশে গিয়ে বসে। অতঃপর বোতলের চিপি খুলে মেয়েটাকে এক পাশ থেকে জড়িয়ে ধরে পানি পান করায়। পানি পান করানো হয়ে গেলে তুর্য মীরাকে তার বুকে টেনে নিয়ে মাথায় হাত বুলায়। যতক্ষণ না মেয়েটা শান্ত হয় ততক্ষণ। এদিকে মীরার কোনো হুঁশ নেই। সে তার জামা কাপড়ের শোকে কাতর হয়ে তুর্যের বুকে লেপ্টে আছে। বেশ অনেকটা সময় অতিবাহিত হওয়ার পর মীরার ফোফানো যখন কমে আসে তখন তুর্য তাকে নিজের কাছ থেকে সরিয়ে তার দুটো হাত নিয়ে রাখে মেয়েটার দুগালের দুপাশে, অথবা নরম আদুরি কণ্ঠে প্রশ্ন করে, কি হয়েছে মীরা? এভাবে কাঁদছো কেন? আমাকে বলবে না? হুম? তুর্যের এভাবে আবেগ মিশ্রিত কণ্ঠের কথা শুনে মীরা আবারও ফুঁফিয়ে উঠল। না, একদম না, ভুলেও আর কাঁদবে না, নয়তো তোমার কানের নিচে শক্ত কিছু পড়বে। তুর্যের ধমক শুনে তার ফোফানো বন্ধ হয়ে যায়। অতঃপর তুর্যের দিকে তাকিয়েতেই ডান হাতে তর্জনী আঙ্গুল দিয়ে তার ট্রলি ব্যাগটা দেখায়। তুর্য মীরা হাত অনুসরণ করে তাকায় সেদিকে। ওটা তো একটা ব্যাগ, অবাক হয়ে বলে তুর্য। এবার মীরা বসা থেকে উঠে হন্তদন্ত হয়ে ব্যাগটার কাছে গিয়ে সেটা টেনে তুর্যের সামনে এনে রাখে। অতঃপর প্রত্যেকটা চেন খুলে খুলে দেখায়। মীরা দু হাতের দুটো পাতা এদিক ওদিক করে মুখে দিয়ে কেমন গঙ্গানের আওয়াজ করছে, আর মাঝে মাঝে ডান হাতটা কপালে ঠেকিয়ে চাপড়াচ্ছে, যার অর্থ তার সর্বনাশ হয়ে গেছে। এই ওয়েট, তুমি কি তোমার জামা কাপড়ের জন্য এভাবে মরা কান্না জুড়েছ? তুজোর প্রশ্নে উপর নিচ মাথা নাড়ে মীরা, যার অর্থ হ্যাঁ, সে তার সাধে জামা কাপড়ের জন্য এতক্ষণ যাবৎ কান্না করছিল। ওয়ার্ডে তুমি তুজের চোখ মুখ নিমিষে শক্ত হয়ে যায়। বসা থেকে উঠে মীরার একদম সামনে চলে যায় সে। অতঃপর মেয়েটার একটা বাহু শক্ত করে ধরে দাঁতে দাঁত চেপে বলে, লিসেন, আর কোনো দিনও যেন এই সামান্য ফালতু কারণে তোমার চোখে পানি না দেখি, নয়তো। অর্ধেক বলে ছেড়ে দেয় তার বাহু। উল্টো ঘুরে বড় বড় দুটো শ্বাস নিয়ে আবারও সামনে ঘুরে এক হাত দিয়ে মীরার কোমর টেনে একদম নিজের সাথে মিশিয়ে নেয়। অতঃপর মীরার চোখে চোখ রেখে বলতে শুরু করে, তোমার চোখে সামান্য পানিতে কারো বুকে আগুন জ্বলে, আর সে আগুনে তার জলে পুড়ে ছাই হওয়ার উপক্রম। ছেড়ে দেয় তুজো মীরাকে, আর যাওয়ার আগে বলে যায়, যেটা যেখানে থাকার দরকার সেটা সেখানে আছে, তুমি নির্বোধের মতো কাবার দেখতে ভুলে গেছো। এদিকে হা করে তুর্যর যাওয়ার পানে তাকিয়ে আছে মীরা। সে বুঝতে পারছে না তুর্যর এসব কি বলে গেল। এখানে তো তুর্য ছাড়া আর কেউ নেই, আর তার কান্না সে ছাড়া তো কেউ দেখেনি। তার মানে আর ভাবতে পারছে না মীরা। তার চোখ আপনা আপনি বড় হয়ে যায়। তুর্য ড্রয়িং রুমের সোফাতে বসে ফোন চাপছে। সে কোথাও যাওয়ার জন্য রেডি হয়ে সিঁড়ি দিয়ে নামার সময় তার কানে আসে শুভর অস্থির কণ্ঠস্বর, ভাবিমণি, তোমরা মেয়েরা এত দেরি কি করে করতে পারো, একবার বলবে প্লিজ? শুভর এত অস্থির ভাব দেখে ভ্রুজোড়া কুচকে প্রশ্ন করে তুর্য, এত অস্থির হচ্ছিস কেন? কোথাও যাবি? আমি একা না, তুই মামা বাদে সবাই যাচ্ছি আমরা। কোথায়? কোথায় আবার শপিংয়ে? শুনলি না তখন? মেয়েদের মাঝে তুই গিয়ে কী করবি?
স্ট্রেঞ্জ ইয়ার। হোয়াট ডু ইউ মিন বাই মেয়েদের? আমি আমার পরিবারের সাথে যাচ্ছি বলে হন হন করে চলে গেল শুভ। তুজো সামন থেকে তুজো আয়েস করে সোফায় বসলো। অতঃপর কাউকে কল করে বলল, এখন আমি যাচ্ছি না, সামনে নিয়ে ওদিকটা।